সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, এছাড়াও আমাদের সাথে আছেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি প্রথমেই অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের আজকের অনুষ্ঠানে আপনারা দুইজনই আইনজীবী। বেশ এ বিষয় নিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি 2021 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে প্রতিবেদন নিয়েছে সেই প্রতিবেদন সম্পর্কে আমি জানতে চাই অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। অত্যন্ত প্রথিত যশা দুজন আলোচক, শ্রোতা মণ্ডলী, সকলকে শুভেচ্ছা। আজ 17 এপ্রিল একজন মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী, যন্ত্রণা কাতর 3টি সন্তান, ওই পরিবারের অসংখ্য সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা, এলাকার সমগ্র মানুষের বুক ভরা কষ্ট নিয়ে আজকের এই দিনে আলোচিত বিষয় নিয়ে কথা বলতে গিয়েই অত্যন্ত সঙ্গত কারণে আমার মনে পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য, 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে 2012 17 এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অত্যন্ত জনবহুল একটি এলাকা থেকে বিশেষ একটি বাহিনীর পরিচয় দিয়ে আমাদের নেতা ইলিয়াস আলীকে অপহরণ এবং গুম করা হয়, যার হদিশ আজ পর্যন্ত আমরা পাইনি। প্রতিটি মুহূর্তে তার স্ত্রী, একটু সংক্ষেপে করলে সময় কিন্তু কম, প্রতিটি মুহূর্তে তার স্ত্রী লম্বা করে বললে আসলে শেষ করে ফেলবো এক্ষুনি আমি। এই প্রেক্ষাপটের উপরেই বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম মাফিক তাদের 1961 এবং সম্ভবত 1977 বা 47, আমি ঠিক খেয়াল করতে পারছি না, একটি ট্রেড অ্যাক্ট আর একটি সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট, এই দুটোর উপরে নির্ভর করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের তথ্যপত্র সংগ্রহ করে ওই দেশের সমকালীন সময়ের হিউম্যান রাইটস আবার একটু মূল জিনিসটাই আপনার কাছ থেকে আমরা শোনা হলো, আসলে ওই জিনিসটাই জানার দরকার ছিল। আমি আসবো আপনার কাছে আবার। ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, এতদিন বিরোধী দল যে সমস্ত অভিযোগ করে এসছিল তাদের ভাষায় যে হত্যা, গুম, নির্যাতন, অলমোস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ বা যে অবজারভেশন যে মানবাধিকার পরিস্থিতি অলমোস্ট সেম। কি বলবেন আপনারা? ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা এবং আমার সাথে অত্যন্ত আই এম ভেরি হাম্বল টু শেয়ার দ্য স্ক্রিন উইথ দিস টু ওয়ান্ডারফুল জেন্টলম্যান। এবং আপনি পিন পয়েন্ট করেছেন, আমি পিন পয়েন্ট করছি। আমরা এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগের প্রতিবেদনগুলোও দেখেছি, এফসি, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস ব্রিটেনের, এগুলো আমরা দেখেছি। এই প্রথমবারের মতো আমার তাদের যে প্রফেশনাল কম্পিটেন্স এটি অথর করার ক্ষেত্রে এই রিপোর্টে, সেটি নিয়ে দুঃখজনকভাবে তাদের এত রিসোর্সেস, তাদের এত এক্সপার্ট
তাদের ক্রস চেক করবার অনেক কিছু, তারপরেও এই রিপোর্টে এই প্রথমবারের মতো তাদের এটির যে অথর করেছেন, কম্পোজ করেছেন, এখানে ওয়ার্কম্যানশিপ নিয়ে আমার প্রশ্ন তুলতে হচ্ছে। কারণ এই প্রথমবারের মতো নজিরবিহীনভাবে কোনো একটি দেশের, এই ক্ষেত্রে বাংলাদেশের মহামান্য আদালতের বিচারিক মেরিট সম্পর্কেও তারা মন্তব্য করেছেন। না, মন্তব্য না, ভয়াবহ অবজারভেশন দিয়েছে। বলেছে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ নাগরিকদের প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণ। না না, ওটা তো বলেছে। আমি সুনির্দিষ্ট আরেকটি কথা বলেছি, আপনি এটা খেয়াল করেছেন কিনা, বেগম জিয়ার মামলার মেরিট সম্পর্কে কমেন্ট করেছেন, যেটি নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, বলেছে খালেদা জিয়া প্রসঙ্গে বলছে, দুর্নীতি ও তহবিল তসরুপের দায়ে 2018 সালে 10 বছরের কারাদণ্ড দেয়। আন্তর্জাতিক এবং দেশীয় আইনজীবীদের অভিমত, দোষী সাব্যস্ত করার মতন উপাদান এই মামলায় ছিল না, বরং তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার কৌশলে ছিল। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এটি প্রমাণ করে এটি মানবাধিকার রিপোর্ট না, এটা রাজনৈতিক রিপোর্ট। কারণ আপনি একটি উদাহরণ দ্বিতীয়টি পাবেন না এই 98 জনের, 198 দেশেরও পাবেন না, অন্য কোনো দেশেরও, যাদেরকে আমাদের চাইতেও বেশি ক্রিটিসাইজ করেছে, মিয়ানমারে করেছে, অন্যান্য জায়গায় করেছে, যে কোনো দেশের আদালতের বিচারিক সার্বভৌমত্বের উপর এই মানবাধিকার রিপোর্টের রাজনৈতিক হস্তক্ষেপ করেছে, এটা আর দ্বিতীয় কোথাও পাবেন না। এই কারণেই আমাদের ক্ষেত্রেও আগে এটা হয়নি। কারণ হলো অপারেশন ক্লিন হার্ট হয়েছে এর আগে আপনার 2007-8 1-11 সময় নানা কিছু হয়েছে, এবং এই বাহিনীকে গোড়াপত্তন থেকে শুরু করে তাদের যে অপারেশনাল ক্যাপাবিলিটি এনহ্যান্স করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনদের ইকুইভ্যালেন্ট বাহিনীগুলো প্রশিক্ষণ দিয়েছে, এবং এই বাহিনীগুলোর একটা ইনবিল্ট প্রসেস আছে, আমরা যেটাকে বলি যে কোয়ালিটি অ্যাসুরেন্স, সেখানে আরো উন্নত করবার আছে, কিন্তু এগুলো করা যায়। কিন্তু আমি আবারও বলি শুধু একটুই, যে এটি একটি রাজনৈতিক রিপোর্ট হয়েছে, ইনস্টিটিউট অফ মানবাধিকার রিপোর্ট। আমি শুনবো নিশ্চয়ই। ডক্টর মাহবুব হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই এই রিপোর্ট নিয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ কাঞ্চন। আসলে রিপোর্ট তো প্রতি বছরের রিপোর্ট, হ্যাঁ, তাই না? এখন বাংলাদেশে যা ঘটেছে বা ঘটছে তারই তো বিশ্লেষণ বা তারই তো উপাত্ত ব্যবহার করা হয়েছে সেখানে, তাই না? এখন আমার দৃষ্টিতে সেই সব ঘটনাগুলো কীরকম সেটা আমি বিচার করব, এবং ব্যারিস্টার সাহেবের দৃষ্টিতে যা সেটা তিনি বিচার করেছেন, দীপু সাহেবের বিচারে যা এসছে সেটা করেছেন। যখন যার স্বার্থ যেভাবে ধরা দেবে সেই প্রেক্ষিত থেকে আমরা কথা বলি। যেমন আমি একজন সাংবাদিক হিসেবে এটা বলতে চাই যে মানবাধিকার, হিউম্যান রাইটস, যেটা প্রতিনিয়তই লঙ্ঘিত হয় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে, সেটাকে বেসিক্যালি এটা রাজনৈতিক সরকারের পক্ষ থেকেই হয়। কারণ হলো তাদের মূল লক্ষ্য থাকে সরকারের টিকে থাকা এবং পরবর্তী পর্যায়ে সরকারে আবার যাতে থেকে যেতে পারে, সেটাই তাদের মূল লক্ষ্য। এটা আমি কিন্তু মানে আওয়ামী লীগ বা বিএনপিকে বলছি না, যত 50 বছরে যেসব সরকার এসেছে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি এরকম। এর একটি মূল কারণ আমার মনে হয় সেটা হলো যে আমাদের যে ট্র্যাডিশনাল যে মানে প্রশাসন, এটা নির্মিত হয়েছিল ব্রিটিশদের হাতে। সেটা হলো ব্রিটিশদের, এখন 100 বছর পরে 100 বছর পরেও এসে ব্রিটিশদের দোষ দিয়ে লাভ নেই। আমরা দোষ দিচ্ছি না। আপনি যে প্রশাসন পরিচালনা করছেন, আপনি যে পুলিশ প্রশাসন যে পরিচালনা করছেন, তারা কি সেই ব্রিটিশকে কি মানে শিখিয়ে দিয়ে গেল কিনা যে তুমি এই কাজটা করবা? তাদের দিয়ে লাভ কি? আমি সেটা বলছি না যে ব্রিটিশরা এখন শাসন করছে। ব্রিটিশদের ওই যে প্রশাসন ব্যবস্থা দৃষ্টিভঙ্গি লালন করছি আমরা লালন পালন করছি এবং মানে মানে বহন করছি। কেন করছি? কারণ আমি চাই শাসক হয়ে শাসিত যে জনগণ, যারা বেসিক্যালি এই দেশের মালিক, তাদেরকে শাসন করতে চাই
এবং তাদেরকে মনে করি প্রজা, ব্রিটিশদের মতো প্রজা মনে করি, যার জন্যে সমস্ত আইনের উপাত্তগুলো দেখবেন শেষ পর্যন্ত গিয়ে কি বলে প্রজা হয়ে যায়, মানে জনগণ হয়ে যায় দোষী, আর যারা ক্ষমতায় থাকেন, রাজনৈতিক ক্ষমতায় এবং যারা প্রশাসনে থাকেন, তারা প্রত্যেকেই ধোয়া তুলসী পাতা। জি, আসবো আপনি এই দৃষ্টিভঙ্গিটাকে না চেঞ্জ করা পর্যন্ত আমাদের এই যে সংস্কৃতি, এই যে মানবাধিকার সংস্কৃতি, এটার কোনোদিনই উন্নতি হবে না। অ্যাডভোকেট দীপু, আপনার কাছ থেকে শুরু করি। আবার যেটি বলা হচ্ছে যে ব্যারিস্টার প্রশান্ত যেটি বললেন সেটা হলো যে বেগম খালেদা জিয়ার মামলা রায়ের রেফারেন্স মানে টেনে যে এটি আসলে রাজনৈতিক রিপোর্ট হয়েছে, মানবাধিকার রিপোর্ট নয়। আপনি কি বলবেন? এটা বলা যাবে না কেন? এরকম কোনো রেফারেন্স কিন্তু কোথাও নাই। আমাদের দেশে বা দেশের বাইরেও বিচার নিয়ে কথা বলা যাবে না, এটাও এক ধরনের অটোক্রেসি বলা যায়। বিচার নিয়ে তো কথা বলা যাবেই। আওয়ামী লীগকে কি বলা হয়? আওয়ামী লীগ গণতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, এটা কিন্তু এই রিপোর্টের মধ্যেও বলেছে। তারা ক্ষমতা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে ক্ষমতাটা কর্তৃত্ব পরায়ণ, এবং তারা যা এমন কিছু করছে না যা করা যায়। প্রতিটি কাজই, সেটা গণতান্ত্রিক বলেন, নির্বাচন বলেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বলেন, সবগুলোকেই তারা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থাটাকে তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে রায়গুলো হয় ফরমায়েশি। তারেক রহমানকে একটা রায়ে সাজা দিয়েছিল, খালাস দিয়েছিল জেলা জজ কোর্ট, বিচারিক আদালত। সেই জজ সাহেব দেশে থাকতে পারে নাই, দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ মাথায় নিয়ে। এখন কি ব্যারিস্টার সাহেব বলবেন এই যে কাজটি করা হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটি রাজনৈতিক কারণে করা হয়েছে? যদি উনি স্বীকার করেন তাহলে আমার আর কোনো বিতর্ক করার কিছু থাকবে না, কিন্তু এটা তো স্পষ্ট যে তাকে রাজনৈতিক কারণে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি চলে গেছেন মার্কিন, উনি পালিয়ে কি তাড়িয়েই দেওয়া? তার মানে কি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার কর্মক্ষেত্র রেখে দিয়ে? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্রকে বা কোনো রাজনৈতিক দলকে তার পক্ষে নেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা গ্লোবাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলে না, এরকম কোনো প্রয়োজন তাদের হয় না। তাদের এই প্রতি বছরের রিপোর্টগুলো, এটি সমস্ত পৃথিবীকে নিয়েই, বিভিন্ন দেশের, সিয়েরা লিওন নিয়ে হয়েছে, তারা বলেছে, তারা ভিয়েতনাম নিয়ে বলেছে, তারা ভারতকে নিয়ে বলেছে, তারা রাশিয়া ইউক্রেনকে নিয়ে বলছে। সাম্প্রতিক সময়ের সব বিষয়গুলো নিয়েই তারা কথা বলে। যে কথাগুলো আমার বিপক্ষে যাবে সেটিকে যদি আমি রাজনৈতিক বলি, আমি কে দাবি করতে পারি বেগম খালেদা জিয়াকে যে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে এই জাতীয় একটি মামলায়, যার 2 কোটি টাকা তার কাছে জমা ছিল একটি বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া, সেই জমাকৃত টাকা সে ব্যাংকে বেড়ে বেড়ে 6 কোটি ছাড়িয়ে গিয়েছে। দুর্নীতির কোন অপরাধে অভিযুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া, যে যাকে নিম্ন আদালত থেকে সাজা দেওয়া হলো, দয়া করে উচ্চ আদালত এসে তাকে বাড়িয়ে দিলেন। আর যিনি বাড়িয়ে দিলেন তিনিও নিজে বেড়েছেন, এখন যেখানে ছিলেন সেখান থেকে হি ইজ প্রমোটেড। কথাটা বলা যাবে না? আমার চোখের সামনেই তো ঘটনাগুলো ঘটেছে। আমি একজন আইনজীবী, সেখানে আমি প্র্যাকটিস করি, যেখানে দেখলাম আমি যেভাবে বাড়িয়ে দিয়ে বিচার ব্যবস্থায় বিচারের নজির খুব কম, মানুষ আসে খালাস নিতে, সেখানে তাকে ঝুলিয়ে দেওয়া হলো একজন বয়োবৃদ্ধ 3 বারের সফল প্রধানমন্ত্রী, এদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তাকে একটা মিথ্যা ফরমাইশি মামলায় 2 বছরের সাজা দিয়ে তারপরে 10 বছর বাড়িয়ে দিয়ে তাকে জেলখানা আটক করে রাখা হলো। এর মধ্যে রাজনৈতিক কোনো অভিসন্ধি, কোনো উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, এটি সারা পৃথিবী জানে। আপনাদের পক্ষে গেল বলে দেখি কি বলছেন যে কোনো বিষয়টা এরকম নয়। 2018 সালের যে নির্বাচনটি হয়েছে, আমার মনে হয় ব্যারিস্টার সাহেব একা একা যখন ঘরে বসে চিন্তা করেন কি ইলেকশন করলাম আমরা, দিনের ব্যাপারের ভোট রাত্রেবেলায় করলাম, উনিও হাসেন। এই বিষয় নিয়ে যদি মার্কিনীরা বলে যে ওই ভোট হয় নাই, আর ইন্ডিয়া যদি বলে ঠিক মতোই ভোট হয়েছে, তাহলে কথা কোনটি সত্যি হবে? মার্কিনীদের বক্তব্য কি এখানে রাজনৈতিক হবে না সত্য হবে, সেটাকে বিচার করে দেখতে হবে আমাদের। ইন্ডিয়া বলেছে ভোট ঠিক হয়েছে, না ইন্ডিয়া বাংলাদেশের মানুষ কি জানে? এরকম কোড আনকোড কথা বলেছে ব্যক্তি পর্যায়ে, হয়তো ইন্ডিয়া যে পর্যায়ে কথাটা বলেছে, তারা 2018 নির্বাচনে যে সরকার এসছে, এই সরকার সঠিকভাবেই সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং গণতন্ত্রকে তারা বহাল রেখেছে, এই ভাষায় একটু শুদ্ধ করে বলেছেন। আর 2014 সালের নির্বাচনটা তারা করেই দিয়ে গিয়েছেন প্রকাশ্যে, তারা সেই জিনিসটি নিজেরা স্বীকারও করেছেন। তাহলে তারা যখন একটি অনির্বাচনকে, একটি ভোটারবিহীন নির্বাচনকে নির্বাচন বলেন, সেটি রাজনৈতিক নয় বক্তব্য। ঠিক সেখানে যদি আমি সত্য কথা বলি, সেটা রাজনৈতিক হবে কেন? জি, আসবো আপনার কাছে। আইসোয়ের সাবেক মহাপরিচালক লাহোর হাইকোর্টে সাক্ষ্য দিয়েছেন এবং একজন ব্যাংকার এখনো জেলে আছেন।
কারণ তার মাধ্যমে এই 2001 সালের নির্বাচনে 10 কোটি টাকা বিএনপিকে দেওয়া হয়েছিল। পাকিস্তানেরও ইতিহাসে এই প্রথম আইএসআইয়ের একজন সাবেক মহাপরিচালক প্রথমে সাক্ষ্য দিতে রাজি হননি, পরে সমন জারি করার পরে সাক্ষ্য দিয়েছেন 2001 সালে। সুতরাং 2001 সালের নির্বাচনে বিএনপি বিজয়ী দল। পাকিস্তানের একটি সুপরিচিত গোয়েন্দা সংস্থার মহাপরিচালক গিয়ে সাক্ষ্য দিয়েছেন আদালতে, এটা এখন পাবলিক রেকর্ড। তো যেটা হয়েছে, আমি বাধ্য হয়ে এটা আনলাম, আমি না হলে এই প্রসঙ্গ আনতাম না। আমরা মানবাধিকার রিপোর্টেই ছিলাম, আপনি বলেন পিন পয়েন্ট করতে, লক্ষ্য করে দেখবেন 2018 নির্বাচনের পরে কিন্তু 19-এ, 20-এ এবং 21-এও তারা মানবাধিকার রিপোর্ট দিয়েছেন। ওখানে কিন্তু 18 নির্বাচন নিয়ে যা বলেছে এবার কিন্তু হুবহু সেটা রিপিটেই করেছেন, নতুন কোনো কিছু তারা বলেননি। বিএনপি কিছু মামলা করেছিল 86টি 2018 নির্বাচনের পরে। এই মামলাগুলো কিন্তু এই মামলাগুলো কিন্তু ওনারা আর এগিয়ে নেননি। আমরা বুঝেছিলাম কি হবে, এই মামলাগুলো এগিয়ে নেননি। ওনাদের যদি কোনো আপনার যদি সাক্ষ্য প্রমাণ থাকতো, সুযোগ ছিল, আইনেই কিন্তু বিএনপিকে সেই ক্ষমতা দিয়েছিল অন্তত এই 86টি মামলায় কন্টেস্ট করার জন্য, 86টা সিট কন্টেস্ট করার জন্য। আমাদের অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে ট্রাইব্যুনালের মামলা, তাকে তো রিজেক্ট করেনি। না, ট্রাইব্যুনাল তো রিজেক্ট করেনি। না, তা বলছি না, বলছি অতীত অভিজ্ঞতা আমাদের এটা যে ট্রাইব্যুনালের মামলা এই 5 বছর চলে যায়, মানে আর একটা নতুন নির্বাচনের সুযোগ আসে যায়। সাইদের বিরুদ্ধে জিতে জিতে পার্লামেন্টে সুধাংশু শেখর হালদারের রায় পেতে পেতে 5 বছর লেগেছে। কিন্তু এই যে ট্রাইব্যুনালে এবার কিন্তু সময় বেঁধে দেওয়া ছিল, বিএনপি চাইলে ওই সময় বেঁধে দেওয়ার মধ্যে আরো মামলা করতে পারতো, 300 আসনেই করতে পারতো, তারা কিন্তু করেননি। সুতরাং আমি নির্বাচনের ইস্যু জানি না, এটা আমরা উল্লেখ করেছি। আমরা মানবাধিকার প্রসঙ্গে পিন পয়েন্ট করি, এখানে আরো ঘটনা আছে। রোহিঙ্গা ইস্যু আপনি দেখেন, মাত্র 60,000 শরণার্থী নেয়ার জন্য ইউরোপের দেশগুলো একজন আরেকজনের সাথে মাথা ঠুকাঠুকি করে, কেউ 3,000, কেউ 1,000, কেউ 500, জার্মানি সর্বোচ্চ নেই। সেক্ষেত্রে আমরা একসাথে 10 লক্ষ 1 মিলিয়ন নিয়েছি, এর আগেও নিয়েছি, 92 সালেও নিয়েছি, আমরা নিয়েছি। অর্থাৎ ইউরোপের তুলনাটা কেন দিচ্ছি, ওরা ইউরোপ 28টা দেশের ব্লক, কত বড় জায়গা আছে, সে তুলনায় আমরা কত ছোট, এবং আমাদের মানুষের ঘনত্ব, আমাদের ডিফরেস্টেশন হয়েছে, পরিবেশ ধ্বংস হয়ে গেছে, ওই এলাকার লোকাল মানুষ আউটনাম্বার্ড হয়েছে। সুতরাং এটা নিয়েও কিন্তু এই মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে, যেখানে প্রশংসা করার কথা, এবং এই প্রশংসা অন্যরা করেছে, আমেরিকানরাও করেছে, কিন্তু এটা নিয়েও তারা সমালোচনা করেছে যে রোহিঙ্গাদের প্রতি যারা বাস্তুচ্যুত তাদের প্রতি আরো বেশি নাকি বাংলাদেশ সরকারের করবার ছিল, আমরা এটা করছি না। তো বাংলাদেশের মানুষকে অন্তত এই অপবাদ বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে না, আমরা যা করেছি। অর্থাৎ এই রিপোর্টে যা যা আছে সেটা অন্তত, আমরা কেন কোয়াডে গেলাম না, আমরা কেন চায়নার থেকে ব্যবসা বাণিজ্য করছি, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা। তো ওই মাথা ব্যথা তাদের 71-ও ছিল, আজকে আছে। 2024-এর যে নির্বাচন হবে, ওখানে তারা কিছু মানুষকে, কিছু দলকে সুবিধা পেয়ে দিতে চায়। তাদের বলে না, হি ইজ সান অফ বিচ, কিসিঞ্জার বলে ইয়েস হি ইজ আওয়ার সান অফ বিচ, আমেরিকানস আর প্রবাবলি লুকিং ফর দেয়ার ওন বিচ, সান অফ বিচ। আর কি বলবে ডক্টর মাহবুব হাসান, যেটি বলা হচ্ছে যে এবছর কিন্তু মানবাধিকার কমিশনের যে রিপোর্ট মার্কিনের, সেখানে গত 2018 নির্বাচন নিয়েও তারা কথা বলেছে, এবং ঠিক একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি যা বলছে প্রায় হুবহু একই কথা কিন্তু ওই রিপোর্টে আসছে। এর মধ্যে কি কোনো যোগসাজশ আছে? কারচুপির কথা বলেছে, ভোট দিতে পারে নাই সে কথা বলেছে, ভোটে প্রভাব বিস্তার করা হয়েছে সে কথা বলা হয়েছে, নির্বাচনে এজেন্ট ছিল না বিভিন্ন কেন্দ্রে সেসব কথা বলেছে। মানে এটা এত এত সূক্ষ্ম বিষয়গুলো কেন আসলো? এখন মানবাধিকার হরণের যে বিষয়টি বা মানবাধিকার প্রতিষ্ঠার যে বিষয়টি, সেগুলো এলে পিন পয়েন্ট হবেই। আপনি যদি সারা পৃথিবীর মালিক হন, তাহলে তো আপনি দেখবেনই যে আমার কোন স্টেটে কোথায় কি হচ্ছে, আচ্ছা, তাই না? এটা হলো ওই বললাম না যে সুপার পাওয়ার হলে যা সুবিধা, সেটা যেমন আমরা মার্কিনে মানবাধিকার সম্পর্কে কোনো প্রশ্ন তুলবো না বা তুলতে পারবো না, কারণ আমার আর্থসামাজিক রাষ্ট্রনৈতিক যে শক্তি, সেটি তার ধার কাছ দিয়ে যায় না। এখন যার যায় সে কিন্তু ঠিক মতোই করে। আজকে উনি বলেন যে আমরা রোহিঙ্গা নিয়েছি, অবশ্যই আমরা প্রশংসার যোগ্য, আমার এই সরকার প্রশংসার যোগ্য, এবং অবশ্যই প্রশংসা করতে হবে।
কিন্তু এটাও বুঝতে হবে যে ইউরোপের দেশগুলো কিন্তু আমাদের প্রতিবেশী না, ইউরোপেও তারা 5,500 1,000ই নিতে চাইবে, এর চেয়ে বেশি নিতে চাইবে না। আমি সিরিয়ানদের কথা বলছি। আমি আরেকটা কথা বলি যে এই যে ইউক্রেনের কত প্রায় 30 লাখ ইউক্রেনিয়ান চলে গেছে পোল্যান্ড এখন টোল্যান্ড বোধহয় 50 লক্ষ। আশেপাশে, 50 লক্ষ। এটা আরো বেড়েছে। ফিরেও সেটা সেটা কোনো প্রশ্ন যে এই যে মানবাধিকারের হরণ, এই যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে পুতিন, ইভেন এর জন্য বাইডেনকেও দোষারোপ করা যায়। না, আমরা ওই তাই না? আলোচনা না, না আমি গিয়ে বলছি যদি যে এগুলো মানবাধিকার হরণ, সারা পৃথিবীর একেবারে আমাদের মানবাধিকার আলোচনা হরণ। তো মানে সময় কম, আমরা ঠিক মূল পয়েন্টে থাকতে চাই যে এই যে রাজনৈতিক ইস্যুগুলা এখানে এসছে, তা নিয়ে কোনো মানে মতভেদ আছে কিনা, অথবা এই রিপোর্টে যা প্রতিফলন আমরা দেখছি তাতে কোনো দ্বিমত আছে কিনা, আপনি কি বলবেন? না, প্রতিফলনের দ্বিমত কম বেশি থাকেই। ধরেন বেগম জিয়ার উপরে যে কথাটা বলেছে সেটা তো না এলেও পারত, তাই না? কিন্তু ওভারঅল যে তথ্যগুলো তারা বিশ্লেষণ করেছে এবং আমার দেখিয়েছে, সেটার মধ্যে খুব বেশি একটা যে ইতর বিশেষ আছে তা বলে মনে করি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবং সামাজিক ইতিহাসে সাংবিধানিক যে রাইট, আমাদের অধিকার, সেগুলো কিন্তু প্রতিনিয়তই লঙ্ঘিত হয়, লঙ্ঘিত হচ্ছে। এবং সেটা পুলিশ বলেন, র্যাব বলেন বা অন্যদের দ্বারা হোক, পলিটিক্যাল পার্টির মাধ্যমে হোক, সেটা যে পার্টি ক্ষমতায় থাকুক না কেন, এটা হয়। তার কারণ যে আমরা মূলত নিজেদের স্বার্থ ছাড়া, দলীয় স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ দেখি না। অ্যাডভোকেট দীপু, আপনার কাছে যাই, আরেকটু জানতে চাই, যেটা হলো যে এই রিপোর্টের চেয়ে যে জিনিসটা প্রশান্ত দাদা বলছিলেন, যে রিপোর্টের সাথে কি আপনাদের মানে রাজনৈতিক খুব এত কেন হলো, কি বলে মিল হলো? হ্যাঁ, সত্য কথা সব জায়গায় সত্য, মিথ্যা কথা সব জায়গায় মিথ্যা, যারা বিচার বিশ্লেষণ করেন তাই করেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপট যদি এই সত্য সবার চোখের সামনে উন্মুক্ত করে দেয় যে বাংলাদেশে যে ভোটটা হয়েছিল, ভোটটা ঠিক হয় নাই, ভোট দিতে পারে নাই মানুষ, এজেন্ট ছিল না, এরা কারা বলে? পর্যবেক্ষকরা যায় তো, তারা দেখেছে, তারা রিপোর্ট করেছে, তারা লিখেছে। বিএনপি তো বলবেই, বিএনপি কেন বলবে না? বিএনপির সাথে আরো দলগুলি আছে, তারা বলেছে। নির্বাচনে যায় নাই যত দল, তারা সবাই বলেছে। শুধুমাত্র সরকারি দল ছাড়া বাকি যারা ছিল সবাই বলেছে। জনগণ বলেছে, ভোটার বলেছে, সাধারণ মানুষ বলেছে, অনেকে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমি ভোট কেন্দ্রে যাচ্ছি, জিজ্ঞাসা করেছে নাম কি, বলছে এই আঙ্কেল বাড়ি যান, ভোট দেওয়া লাগবে না, হয়ে গেছে। প্রচুর আপনাদের লেখালেখিতে বেরিয়েছে, অগণিত অসংখ্য লেখা। এখন এই কথাগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তুলে দেয়, এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই দুর্ভাগ্য যদি হয় যে আমাদের শুনতেই হয়, বাংলাদেশ যে দেশটা আমরা 71 সালে যুদ্ধ করে তৈরি করেছিলাম, গণতন্ত্রের জন্য যে দেশে আমরা কথা বলেছিলাম, আমরা বলেছিলাম সাম্য, স্বাধীনতা, ন্যায়, বিচার আমাদের নিশ্চিত করা হবে, সেই দেশে আজ ভোট হচ্ছে, ভোটের আগের রাত্রে কেউ ভোট দিতে পারে না। সেই দেশে মানুষকে গুম করে ফেলে দেওয়া হচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেশে অগণিত মানুষের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, যা রাষ্ট্র তাদেরকে প্যাট্রন করছে, যার কোনো উত্তর হচ্ছে না। তাহলে সঙ্গত কারণেই এই সত্যগুলো বললে, যারা এই ভয়ঙ্কর সত্যগুলো তৈরি করেছেন তাদের গায়ে একটু লাগবে, প্রশান্ততার গায়ে একটু লাগবে, তাদের দলের গায়ে একটু লাগবে। এই যে কামগুলো আমরা করেছি, এগুলো তো আমাদেরকে আক্রমণ করছে, তাদের গায়ে এটা পড়বেই। আর তখন তারা খুব ছোট করে হলো প্রতিবাদ করার চেষ্টা করবেন, এটা ঠিক বলে নাই, ওটা ঠিক বলে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিএনপির পকেটেই ঢুকে গিয়েছে, মার্কিনিরা কাউরে পকেটে ঢোকে না, তারা ঢুকায়। এটা তো পৃথিবীর বিএনপি ভালো জানবে। একটু শুনে আসি তাহলে, আবার আসবো। মার্কিনিরা কি করে, এটা বিএনপির অভিজ্ঞতা ভালো আছে, আমাদের নাই। শুনেন, দুটো উদাহরণ দেব। 77 সালের 30 মে বাংলাদেশে একটি গণভোট হয়েছিল। জিয়াউর রহমান বিইউ লিখছে, বীর উত্তমপুরা লিখতেন না ওনারা, বঙ্গবন্ধু এভিনিউ লিখতেন না, বিবি এভিনিউ লিখতো, যে উনি যা করেছেন, যা করবেন তার পক্ষে আপনার আস্থা আছে কি নাই। এটা 98% বেশি ভোট পড়েছিল। এবং কথিত আছে যে বেশি ভোট পড়েছিল। তো একটু আগে ভাই বলছিলেন যে রাজনৈতিক সরকারগুলো সবাই মানবাধিকার লঙ্ঘন করে। আপনি লক্ষ্য করবেন 75-এর পর থেকে 90, তারপরে আবার 111, অরাজনৈতিক যত সরকার ছিল, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহ, তারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং আমেরিকা সবাইকে প্যাট্রোনাইজ করেছে ওই সময়ে। ওই যে আমার ওন সান অফ বিচ নরিয়াগাকে করেছিল পানামায়, আবার ধরে নিয়ে গেছে। তো আমেরিকার যতক্ষণ ওন সান অফ বিচ থাকে, বিএনপি ডিসিশন নেবে তারা আমেরিকার সান অফ বিচ হবে কিনা, আমাদের কিছু করার নেই। 96 সালের নির্বাচনে ওনারা যে
বিনা ভোটের নির্বাচন করলেন 15 ফেব্রুয়ারি, বিএনপি করেছে। আবার দিনের তথ্য প্রতিবেদন মনে নেই, এক কলমে মাইল পার ইকোনো মাগুরা করলো, একটি ওনারা আসনের কথা করেছেন তো বলছেন, সেটি। একটি আসনের কথা বলেছেন, এবং এটি যদি করে থাকে সেটিও কিন্তু আরেকটি প্রেক্ষাপট আমি আছে। দাবি করছি না যে আমাকে এটা করতে দেওয়া হোক, আমি বলছি তা কি, না। শোনেন, আমাদের মানবাধিকারের প্রচুর সমস্যা আছে, ট্রু, আমাদের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা আছে। আমি আমার বিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না করে আর জাস্ট গ্রেনেড মেরে খুন করতে চাই, এই সমস্যা আছে। তো এইগুলোর জন্য আমরা ডায়ালগ করতে পারি, আমরা এনগেজ করতে পারি, কিন্তু আমেরিকা বা অন্য কোনো দেশের একটি মানবাধিকার রিপোর্ট আমি আমার দেশীয় রাজনীতিতে পালে বাতাস দেওয়ার জন্য ব্যবহার করব, সেটা কারোর জন্যই ভালো হবে না। বরিশাল জেলা যুবদলের সেক্রেটারিকে অপারেশন ক্লিন হার্টের সময় হাত পা ভেঙে ওনারা খুন করেছে। নারায়ণগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি মামুনকে খুন করেছে, ওনাদেরও। সুতরাং আমি ওনাদেরকে বলবো যে এই অন্যদের হাতে পায়ে না ধরে আমরা জাতীয়ভাবে, আমরা যেমন মাঝে মধ্যে হাউস অফ লর্ডসে বিভিন্ন প্রোগ্রাম হতো, আমি বলতাম যে আওয়ামী লীগ বিএনপি যদি হাউজেস অফ পার্লামেন্টে এনগেজ হতে পারে, ঢাকায় কেন বসতে পারেন না? বসেন, ঢাকায় বসেন। জি, এটার জন্য 7 সমুদ্র 13 মাইল পাড়ি দিতে হবে কেন? সবাই কিন্তু আমি চাই বলবো, জি প্লিজ প্লিজ। আচ্ছা, এখানে একদম স্টেট, এটা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যে প্রতিবেদন দিয়েছে, যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট না হলে আমিও খুশি হতাম আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য। দুর্ভাগ্য আমাদের যে এই জাতীয় রিপোর্টে মাথায় নিয়েই আমাদের চলতে হচ্ছে। যদি তা না চলতে হতো, তাদের জন্য ভালো ছিল, আমাদের জন্য ভালো ছিল। আমি এখানেই কথাটা বলতে চাই, সরকার যে কাজগুলো করছেন তিনি কি বুঝে করছেন? সরকার যে প্রতিহিংসার আগুন এই দেশে জ্বালিয়ে দিচ্ছেন, তিনি কি একবারও ভাবছেন এই বাংলাদেশের শুধু সরকারকে ভবিষ্যৎ আপনি কি হবে? বেগম জিয়ার সাথে যে উদারতা দেখিয়েছে, শুধু বিএনপির সাথে না, স্বয়ং সমগ্র বেগম জিয়া দেশের যে মানুষের উদারতা সাথে উপভোগ করছেন, বিভিন্ন এটা প্রতিহিংসা বিষয়ের বলে উপরে না ভাই। বিতর্ক তৈরি করে প্রতিহিংসার প্রতিশোধের এমন একটা লেলিহান শিকা এই দেশে জ্বলে উঠেছে, যা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে বাড়িতে বিরোধ এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আজ কাল পরশু এর যখন পতন হবে, সেই পতনের সুর এত মর্মন্তুদ হবে, এত কষ্টদায়ক হবে, এত বেদনাদায়ক হবে। আমাদের প্লিজ এক মিনিট, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই গত 2 দিনে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্যাংশন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিদের বিরুদ্ধে আর একটা দেশের অমানবিক যে ব্যবহার, এটা আজকে জাতীয়করণ করা হয়েছে, আন্তর্জাতিকীকরণ হয়ে গেল। এটা খুব দুঃখজনক। একটু ডক্টর মাহবুব, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমেরিকান রিপোর্ট নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, কারণ আমেরিকান রিপোর্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যা করেছি এবং যা করতেছি এবং যা করব বলে চিন্তা করি, সবগুলোই মানবাধিকারকে হরণ করে, মানবাধিকারকে অনেক ক্ষেত্রেই খাটো করে। যেমন দুটো খসড়া আইন হচ্ছে, একটা হলো রেগুলেশন ফর এ ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম 2020-21, যা আছে তাই নিয়ে তো আমরা এবং হ্যাঁ দেখেন ডেটা সুরক্ষা আইন 2022, এই দুটো, হ্যাঁ এই দুটো আইন ভয়ঙ্কর হবে। এবং এটা বিশ্লেষণ হয়েছে ফ্রিডম হাউস থেকে, আমেরিকার ফ্রিডম হাউস থেকে, তারা বিশ্লেষণ করেছে যে এটা একটা ভয়ঙ্কর হচ্ছে, যে মানুষের অধিকার, যা কথা বলার অধিকার, তার সমস্ত রকম অধিকার সেখানে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। জি, আসবো আবার। জি দাদা, একেবারে শেষ সময় আছে, একটু শুনে আপনি। ধন্যবাদ। আমি একটু আগেই বলছিলাম যে উইথ অল ডিউ রেসপেক্ট, আজকে 17 এপ্রিল মুজিবনগর দিবস। 51 বছর আগে আমার আপনার পূর্বপুরুষরা ভাঙা 3-নট রাইফেল নিয়ে অত্যাধুনিক পাকিস্তানি আর্মির বিরুদ্ধে লড়াই শুরু করেছিল এবং আজকে সরকার গঠন হয়েছিল। সেই একটি বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের, আমি আজকে এই সুযোগে তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি, বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা শহীদ সকলকেই। আচ্ছা, যেটি আমরা, আপনি আমাকে যেটি বলতে বললেন, যে দেখেন আমরা এই সব বিষয় নিয়ে আরো উন্নত করবার জন্য আলাপ করতে পারি। ফ্রিডম হাউস যেটা আমাদের এখানে করেছেন, একই সময় কিন্তু আরেকটি ঘটনা হয়েছে, এটা সবার জানা দরকার। ওয়েবসাইট দেখেন, ব্রিটিশ পার্লামেন্টে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কন্ট্রোল করবার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটু আইন কিন্তু এখন ট্যাবলড আছে। টোটাল রেভিনিউর গুগল, ফেসবুক, ইউটিউবের 18% পর্যন্ত কিন্তু ফাইন করার বিধান রেখেছে, যদি দ্রুততম সময়ে তারা হার্মফুল কন্টেন্ট রিমুভ না করে, পার্টিকুলারলি যেখানে চাইল্ড ইনভলভ, চাইল্ড
ইনভলভ এবং পর্নোগ্রাফি। শোনেন, এই যে সোশ্যাল মিডিয়া, আমি এটার উপর কাজ করি, আমার 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 বিশেষত্ব ওখানে। জি, বলা হয়ে থাকে যে দেয়ার ইজ নো এডিটর, দেয়ার ইজ নো জাজ, না, অল আর নিশ্চয়ই দ্যাট। সেটা তো তারপর আছেই, বলছে সেটা আছে। যে মহাসড়কে আপনি যদি কিন্তু- 20 টনি একটা ট্রাক আপনি কাউকে চালাতে দেন, ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে, ভালোভাবে গাড়ি চালাতে হবে, না হলে সব দিকে মেরে দিবে। সোশ্যাল মিডিয়া এখন যেটা হয়েছে, শোনেন, দেয়ার ইজ এ ফেয়ার ব্যালেন্স বিটুইন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস অ্যান্ড প্রিভেসি। জি, এখন শেষ করতে কোনো হবে কোনো একটু। প্রিভেসি কিন্তু তাকে আপনি প্রোটেক্ট করতে পারছেন না। আপনার বাচ্চা ছেলে মাইনর, তার ছবি দিয়ে দিচ্ছে। না, সেটা তো হলো, কিন্তু আপনারা তো এগুলো ঠেকানোর জন্য কিন্তু আপনারা আইন তো দরকার একটি হয়। দলকে 10 বছরের একটি ছেলে বা ক্লাস 9-এ বোধহয়, সরি ইন্টারমিডিয়েটে পড়ে, তাকে তার DSA ছেলেকে আপনি 10 বছরের জেল দিয়ে দিয়েছেন। ডিএসএ তে 10 বছর 10 জেল দিয়ে বছর দিলেন। জেল। কত না, অমানবিক। না, এটা হচ্ছে জুডিশিয়াল মিসক্যারেজ। আমি বলি না, ওই আলোচনা অন্যান্য দেশেও সময়- হয়েছে। সময় নেই, আমি একটু এটা যাই, বিরাট please। আলোচনা, কিন্তু এটা হয়, বাট ইট হ্যাজ টু হ্যাঁ। স্টপ, অ্যামেন্ড করতে হবে। জি, একটু শুনে আমরা শেষ জি। শেষ একদম করতে একটা হবে। জায়গায় আমরা চলে গেছি, সেটা হচ্ছে ডেমোক্রেসিকে যদি কার্যকর রাখতে হয়, একটা দেশে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করতে হয় এবং ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসকে যদি চালু রাখতে হয়, তাহলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা ক্রেডিবল ইলেকশন, যেখানে পিপল ইলেকশন দিয়ে ডেমোক্রেসিকে এস্টাবলিশ করে। আমরা বলবো আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে, বারবার ব্যারিস্টার সাহেব বলছেন যে আমরা নিয়ে কথা বলতে পারি। ইয়েস, কথা বলছি, জাতির উদ্দেশ্যে বলছি। আমাদের কথা হয়তো জাতি শুনবে না, যাদের কথা শোনে তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই দেশে একটা ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করেন। জি, একটা আমার মনে হয় তত্ত্বাবধায়ক মূল সরকারের কথা- মাধ্যমে মূল কথা একটা এসছে। গ্রহণযোগ্য নির্বাচন আরেকটু- করান, আরেকটু তাহলে নিতে কি পারলে হবে কি হবে না, মার্কেট শুনতে Credible পারলে- election, I কোনো agree. কথা বলে জি। সেই Credible কথা election, তীব্র I agree. বিরোধিতা আমরা সবাই মিলে Free করতে and পারি। fair credible election, I agree. একটা জি। fair কার and মাধ্যমে credible হবে election সেটা নিয়ে করা। আলাপ করেন। তত্ত্বাবধায়ক সরকার বলতে দুনিয়ায় কোনো কিছু এখন আর নাই। আর Right. আপনারা যা করেন জি, তা দিয়ে করেন একদম না কিছু। একদম 10 না, সেকেন্ড, কিছু 10 হবে না। সেকেন্ড। জি, জি, পৃথিবীতে তত্ত্বাবধায়ক নাই বলে যে নতুন কিছু হবে না, এটা তো কোনো কথা হতে নিশ্চয়ই পারে না। আপনারা কিছু করতে পারি। আমরা আমরা অন্য আমরা আরেকটা কিছু ইতিমধ্যে না হোক, জি। তত্ত্বাবধায়ক সরকার সময় দিয়ে কিন্তু আমরা নাই 4টে একেবারে। ইলেকশন করেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার। সারা পৃথিবীতে সেটা মানে হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে এবং তারা মানে এটা আমাদের প্রেজ করেছে, জি, তাই না? এই বিষয় নিয়ে অন্য একদিন না, এখন কথা আলোচনার হলো আশা যে- রেখে আজকে একদমই সময় নেই, অন্য একদিন Credible election এবং মানবাধিকার। আমাদের resolution আমার আছে। স্মরণ থাকবে, আমরা এই বিষয় নিয়ে আর নিশ্চয়ই কাঞ্চন, একদিন আলোচনা মানবাধিকার করব। নিশ্চিত করতে জি, Credible Credible election এবং election দরকার। মানবাধিকার, এটাই রেজুলেশন আছে। Yes. ওকে আমরা আলোচনা করব। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু এবং ডক্টর মাহবুব হাসান, আপনাদের তিনজনকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের এই সুযোগ দিয়ে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।